সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার সাক্ষাতের পর থেকেই বিভিন্ন মহলের নানান ধরনের মানুষের মনের নানান ধরনের প্রশ্ন, কেন তিনি হঠাৎ করে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন? তিনি কি বিশেষ কোনো ইঙ্গিত দিয়েছেন, বিশেষ কোনো বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, অথবা প্রধান উপদেষ্টা বিশেষ কোনো ইঙ্গিত সেনাপ্রধানকে দিয়েছেন কিনা? সেনাপ্রধান বা সেনাবাহিনী থেকে মোহাম্মদ ইউনূসকে অপসারণ বা পদত্যাগ করবার একটি সিগন্যাল দেওয়া হবে। হঠাৎ করে সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করলেন, তাও আবার প্রায় 4.5 মাস পরে। কোনো প্রয়োজন হলো কিংবা কোনো বার্তা দেবার জন্য? এবার সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন। যখন সেনাবাহিনী নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে, ঠিক সেই সময় সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে কি কথা হলো, কি হতে যাচ্ছে আগামী সময়ে? কোনো কোনো ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যা মনে করছেন ওয়াকারুজ্জামান সেটি মনে করছেন না। এমন যখন আলোচনা রাজনৈতিক অঙ্গনে, তখন একটা ভিন্ন চেহারায় দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওয়াকারুজ্জামানকে। একটা আন্তর্জাতিক চাপের মুখে আছে সরকার। সেনাপ্রধানকে নিয়ে নানান যে বক্তব্য আছে বা প্রোপাগান্ডা আমরা ধরতে পারি, কেউ কেউ বলছেন সত্যি, কেউ প্রোপাগান্ডা, আমরা ধরে নিচ্ছি যে সেনাপ্রধানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এগুলো নিয়েও ডক্টর ইউনূস বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এদিকে এবার স্বেচ্ছায় পদত্যাগ করতে রাজি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এইমাত্র গোপন তথ্য ফাঁস হলো ইন্ডিয়া থেকে। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার, আপনাকেও এটার মুখোমুখি হতে হবে। কারণ যেখানে সাংবাদিক ইলিয়াস তার নিজের দলের এত বড় একটা গোপন তথ্য ফাঁস করলো, অবশ্যই আপনাকে এটার জন্য শক্ত হাতে এদেরকে দমন করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। ইউনূস সাহেবকে ঠিক কি পরিমাণ খাদে ফেলার জন্য আমেরিকা প্রত্যেকটা গুটি সাজাচ্ছে। ইউনূস সাহেবের পুরোপুরি ধুতি খুলে দিয়েছে, আর একটু বাড়াবাড়ি করলে হয়তো এবার এর থেকেও বড় কিছু হয়ে যাবে। শেখ হাসিনা আমেরিকা যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, এতক্ষণ দেখলেন আজকের খবরের শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। তো বন্ধুরা, ইতিমধ্যে আজকের খবরের শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার সাক্ষাতের পর থেকেই বিভিন্ন মহলের নানান ধরনের মানুষের মনের নানান ধরনের প্রশ্ন, কেন তিনি হঠাৎ করে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন? তিনি কি বিশেষ কোনো ইঙ্গিত দিয়েছেন, বিশেষ কোনো বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, অথবা প্রধান উপদেষ্টা বিশেষ কোনো ইঙ্গিত সেনাপ্রধানকে দিয়েছেন কিনা? এমন অসংখ্য মানুষের মুখে মুখে ঘুরছে, এবং ব্যক্তিগতভাবে আমার নিজের কাছেও অনেকে প্রশ্ন করার চেষ্টা করেছেন, ফোন দিয়েছেন যে ভিতরে মেসেজটি আসলে কি। দেশের বর্তমান যে সামগ্রিক পরিস্থিতি, তাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের যে সাক্ষাৎ, সেই সাক্ষাতে এমন অনেক প্রশ্ন মানুষের মুখে মুখে উঠতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। বিশেষ করে যখন 3 দিন আগে দিল্লিতে বসে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে সংখ্যালঘু নির্যাতন এবং হত্যা চলছে, পাশাপাশি ইসলামী সন্ত্রাসবাদের যে উত্থান, তাতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন, এবং সেটি নিয়ে যখন বাংলাদেশের মধ্যেই নানানভাবে এই বিষয়টি আলোচিত ও সমালোচিত হচ্ছে ও সরকারের বিভিন্ন পর্যায়ে একটা টালমাটাল অবস্থা তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে, ঠিক তার পরে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের সেনাপ্রধান কেন দেখা করতে গেলেন, এই প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক। এবং আরও বেশি করে এই প্রশ্ন উঠতেই পারে 10 নভেম্বর 2024 নভেম্বরের 10 তারিখের পরে, গত প্রায় 4.5 মাসের মধ্যে এই প্রথম কোনো বৈঠক। কেন দীর্ঘ বিরতিতে সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলেন? এবং এটা তো সত্য কথা, বরং নিয়মিত বৈঠকটি দুজনের মধ্যে হওয়ার কথা ছিল, বা মানুষের প্রত্যাশা সেটি। তার কারণ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটি সিভিল প্রশাসন হলেও এর পিছনে সেনাবাহিনীর একটা প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু সেনাবাহিনীর বিশাল একটি ভূমিকা থাকার পরেও 5 আগস্ট এক ধরনের দূরত্ব প্রধান উপদেষ্টার সঙ্গে গড়ে উঠেছে, বা সরকারের সঙ্গে গড়ে উঠেছে সেনাবাহিনী বা সেনাপ্রধানের, এটিও আমরা সবাই জানি। বিশেষ করে নির্বাচন ইস্যুতে
দূরত্ব এতটাই ঘনীভূত হয়েছে যে সরকারের বিভিন্ন উপদেষ্টা থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সামনের সারির ছাত্র সমন্বয়ক ছিলেন বা এখন যারা জাতীয় নাগরিক পার্টিতে আছেন, তারা ন্যাকেডলি নানান ধরনের মন্তব্য করছেন, যা এর আগে কখনো সেনাবাহিনীর সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে আমরা দেখিনি। শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সাবেক ছাত্র সমন্বয়ক নয়, ভুইফোর বিভিন্ন ধরনের সংগঠন যেগুলো সরকারের প্রত্যক্ষ পরোক্ষ কিংবা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তাদের প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকায় গড়ে উঠেছে, সেই সব ভুইফোর সংগঠনের অনেক কথিত নেতাদেরও আমরা ন্যাকেডলি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে শুনছি। সেনাপ্রধান আসলে কি বলেছেন, কি কারণে বৈঠকটি করলেন? অনেকের মনে হতেই পারে যে গত সম্ভবত 3রা মার্চ অথবা 4ঠা মার্চ তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকানে 3 দিনের সফরে গেলেন। সেখানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করেছেন, দ্বিপাক্ষিক বিষয়ে, এবং সেখানে শান্তিরক্ষা মিশনে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশে যে সদস্যরা কাজ করছেন তাদের কার্যক্রমও তিনি পরিদর্শন করেছেন। তিনি ফিরে এসেছেন 7 মার্চ। তো এই যে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান সফর করে এলেন, অনেকে বলার চেষ্টা করছেন যে এই সফরের পর কিছু একটা বলতে হয়, ফর্মালিটিস মেনটেন করতে হয়, সেই জায়গা থেকে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু তারপরেও তো 13-14 দিন হয়ে গেল 7 মার্চের পর থেকে, এত দেরিতেও বা কেন? বাস্তবতা হচ্ছে ভিতরে কি ঘটেছে আমরা নিশ্চিত করে বলতে পারি না, কি ধরনের বৈঠক হয়েছে, কি বিষয়ে হয়েছে। তবে বৈঠকটি নিশ্চয়ই সিগনিফিকেন্ট। এবং যে কথাটি বলছিলাম যে জাতীয় নাগরিক পার্টির নবগঠিত যে দল, তাদের যে নেতাদের যেই ভাষায় সেনাবাহিনীকে আক্রমণ এবং উপদেষ্টাদের পক্ষ থেকে, ইভেন যেদিন বৈঠক হয়েছে সেই দিনও আমরা ধরে নিতে পারি যে সেনা প্রধানের সঙ্গে সরকারের বা প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক রিবিল্ডের কোনো সম্ভাবনা নেই বা এখনো সেটি হয়নি। যদি হতো সেই মেসেজটি সবার কাছে চলে যেত এবং এই ভাষায় আক্রমণ করা হতো না সেনাপ্রধানকে বা সেনাবাহিনীকে। যেমন বুধবারই জাতীয় নাগরিক কমিটির অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লাতে একটি অনুষ্ঠান যে ভাষায় কথা বললেন সেনাপ্রধানের উদ্দেশ্যে বা সেনাবাহিনীর উদ্দেশ্যে, এগুলো অবশ্যই আপত্তিকর। এবং তারা সেনাবাহিনীর একেবারে পাল্টা বা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। কি কারণে? গত 25শে ফেব্রুয়ারি সেনাপ্রধান যে বক্তব্যগুলো দিয়েছিলেন, বিশেষ করে নির্বাচন ইস্যুতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, এবং সেনাপ্রধান শুরু থেকেই চাইছেন দেশটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য যথাসময় এবং যত দ্রুত একটা নির্বাচন অনুষ্ঠিত হোক, সেই জিনিসটা তিনি সরাসরি খোলামেলা সবার সামনে বলছেন। এবং 25 ফেব্রুয়ারি যে কথাগুলো বললেন, তারপর থেকেই এই যে সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়কদের মুখ থেকে যে ধরনের আক্রমণাত্মক বক্তব্য বেরোচ্ছে, এটা আমাদের জন্য অ্যালার্মিং। হাসনাত আবদুল্লাহ যে ভাষায় কথা বলেছেন, সেই যে শব্দগুলো ইউজ করেছেন, সেই শব্দগুলো এর আগে আরো একাধিক উপদেষ্টা ইউজ করেছেন। বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ইউজ করেছেন, স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ ইউজ করেছেন। যেই কথাটি আসলে বারবার ঘুরে ফিরে আসছে তাদের মুখে। হাসনাত আবদুল্লাহ সর্বশেষ যে কথাগুলো বলেছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে উত্তরপাড়া থেকে। উত্তরপাড়া বলতে সেনাবাহিনীকে বোঝানো হয়, এটা আমরা সবাই জানি, ক্যান্টনমেন্টকে বোঝানো হয়। এটি আর রাগ ঢাকের কিছু নেই। এবং তারা যে ভাষায় যে টোনে আক্রমণগুলো চালাচ্ছে, এইগুলো শুরু হচ্ছে যে বললাম যে 25 ফেব্রুয়ারি সেনাপ্রধানের বক্তব্যের পর থেকে একেবারে খোলামেলাভাবে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করছে। কিন্তু কেন এটি করছে এটা তো আমরা সবাই জানি। এই সাবেক ছাত্র সমন্বয়করা বা জাতীয় নাগরিক পার্টি বা সরকারের কোনো কোনো উপদেষ্টা চাইছেন নির্বাচন বিলম্বিত করতে। সেনাপ্রধান কেন খুব দ্রুত নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, তিনি কেন এর মধ্যে আগ বাড়িয়ে কথা বলছেন,
এই ধরনের অ্যাটিটিউড তাদের মধ্যে কাজ করছে এবং কোনো অবস্থায় তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেবে না। সেনা প্রধান কি বলেছেন, সেনাবাহিনী কি বলেছে যে আওয়ামী লীগ তারা পুনর্বাসিত করতে চায়? নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের বক্তব্য তো আমাদের সামনে আসছে, গুজবও আসছে। আর যদি আওয়ামী লীগ কার মাধ্যমে পুনর্বাসিত হলো কি হলো না সেটা বড় কথা না। কেন আওয়ামী লীগের রাজনীতি থাকবে না? আওয়ামী লীগ কি নিষিদ্ধ কোনো দল? আওয়ামী লীগের ভোটার, আমি সমর্থক বাদ দিলেও যদি ভোটার হিসেবে করি তাও তো আওয়ামী লীগের এই মুহূর্তে 4.5 কোটি, যদি 12 কোটি ভোটার হয়ে থাকে, 4 থেকে 4.5 কোটি ভোটার রয়েছে। এগুলোকে, এই মানুষগুলো কি ভেসে যাবে? এই মানুষগুলোর কোনো ধরনের মৌলিক রাজনৈতিক অধিকার কিছুই নেই। এত অপান্তেও কথাবার্তা, মানে অর্বাচীনমূলক কথাবার্তা কেন আসতে হবে? হাসান আব্দুল্লাহ এমন ইঙ্গিত দিয়েছে, মানে সরাসরি বলেছেন নির্বাচন তারা চায় না। এটি যে কত গভীরে গিয়ে তারা ভাবনা চিন্তা করছে তাই স্পষ্ট দুজনের বক্তব্য। নাহিদ ইসলাম একই দিনে একই ধরনের বক্তব্য দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ বলছেন যে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে 5 থেকে 6টি ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে প্রশাসনের স্বচ্ছতা পরীক্ষা করুন। ওনারা যা চাইবে তাই হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, এখনো তারা বলার চেষ্টা করছেন। যেখানে নির্বাচন কমিশন থেকে বলে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে স্থায়ী সরকার নির্বাচন করার মতন সক্ষমতা বা পরিবেশ নির্বাচন কমিশনের নেই। নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তিনিও একই ধরনের কথা বলেছেন যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করার মতন দেশের মানুষকে প্রতিনিধিত্ব করার মতো রাজনৈতিক দল বা পক্ষ বাংলাদেশে রয়েছে। সুতরাং 5 আগস্ট যে শক্তিকে বাংলাদেশের মানুষ পরাজিত করেছে, মুজিববাদ বা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, তাদের সেই রাজনীতি বা মুজিববাদিতা বাংলাদেশে আর চলবে না। হুমকির ভাষায় কথা বলছে, স্ট্রেট কথা বলছে, এমনভাবে তারা কথা বলছে রাষ্ট্র তারা পরিচালনা করছে। হ্যাঁ, করছে বাস্তবতা, কিন্তু এই ভাষায় এই কথাগুলো বেশি দিন থাকবে না। উদাহরণ তো আপনারা ভালো করেই জানেন যে এই ভাষায় যারা কথা বলেছে তাদের পরিণতি কি হয়। যদি মনে করে থাকেন যে না একটা দলের ক্ষেত্রে এই পরিণত হয়েছে, সেই দল আর কামব্যাক করবে না, অথবা আপনারাই আজীবনের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত সৃষ্টি করে থেকে যাবেন, এটা স্রেফ বোকামি, বয়স কম, অভিজ্ঞতার অভাব থেকে এই ধরনের কথাবার্তা বলা যেতেই পারে। কিন্তু বাস্তবতাকে উপলব্ধি করতে হবে কি হতে যাচ্ছে বাংলাদেশে, কি হতে পারে। সেনাপ্রধানের এই বৈঠকটি আমি মনে করি সাধারণ কোনো বৈঠক নয়, মেসেজ আছে নিশ্চয়ই। আমরা খুব দ্রুতই হয়তো তা দৃশ্যমান হতে দেখব। হঠাৎ নজিরবিহীন কঠিন পরিস্থিতিতে বিএনপি, দর্শক, ছাত্র জনতা, জামাত ইসলামী, ডক্টর ইউনূস সরকার, সরকারের বিভিন্ন উপদেষ্টা, নাহিদের দল সবাই বিএনপির বিরুদ্ধে জেগে উঠেছে একযোগে। বিএনপি একটা মারাত্মক ডলা খাওয়ার মতো পরিস্থিতিতে পড়েছে, ডলা খাচ্ছে। বিএনপির উপজেলা সেক্রেটারিকে পুলিশ ধরে লকআপের মধ্যে আটকায়, থানার সামনে মাস্তানি করতে যায় উপজেলা সেক্রেটারি বিএনপির, পুলিশ লাথি দিয়ে লকআপের ভিতরে ঢুকিয়ে রাখে। মাস্তানি করতে যায় যুবদল নেতা, ছাত্রদল নেতা পুলিশের সাথে, কলার ধরে পুলিশ ধরে নিয়ে যায়। পুলিশের সাথে হ্যাডাম দেখায় ইউনিয়ন ছাত্র দলের সভাপতি, পুলিশ ধরে থানায় নিয়ে পা থেকে মাথা পর্যন্ত পিটিয়ে লাল করে দেয়। যদিও এই পিটানোকে আমি সমর্থন করি না, বরং এটা নিন্দা জানিয়েছি। তো দর্শক, এখন আমিরে জামাত বলছেন, নাম বলেননি বিএনপির, আমি ব্যাখ্যা করে তাফসির করে একেবারে লাইন টু লাইন বুঝিয়ে দিব যে বিএনপি যত বড়ই প্রভাবশালী হোক না কেন, আকাম করেছেন কোনো ছাড় পাবে না, খবর আছে। নাহিদ ইসলাম ছুটে যাচ্ছেন যে বিএনপি পরিচয় আকাম করবা আর ছাড় পাবা না, খবর আছে। উপদেষ্টা আসিফ মাহমুদ কঠিন বার্তা দিয়েছেন, বিএনপি মারাও, কোথায় আছো পুলিশ খুঁজছে, একেবারে একটা ধরা হবে। দর্শক, আমি আগেই বলেছি যে বিএনপি শুধু চাঁদাবাজ নয়, বিএনপি এখন লুটপাটকারী দল, বিএনপি এখন ভারতের দালাল দল, বিএনপি এখন ইসকনের সমর্থক দল, বিএনপি এখন শাহবাগী আদর্শে বিশ্বাসী দল,
বিএনপি এখন আওয়ামী লীগ ছাত্রলীগ যেরকম ধর্ষণ করতো এরকম ধর্ষক হয়ে উঠছে। বিএনপি এখন জুলাই অভ্যুত্থান যারা করেছে, যারা শহীদ হয়েছে, সেই পরিবারকে বিএনপি পরিবারের লোকজন ধর্ষণ করে। শুধু এটাই নয়, বিএনপির নেতারা, বিএনপির পদধারীরা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়ে বহিষ্কারও হয়, গ্রেপ্তারও হয়। বিএনপির পদধারীরা ঢাকায় বিভিন্ন জায়গায় পটুয়াখালী থেকে স্বর্ণ ডাকাতি করতে যায় ঢাকায়, সিলেটে, সেখানে যে আবার গ্রেপ্তারও হয়, পদ হারায়। বিএনপির পরিচয় হচ্ছে এটা। আর জনগণ আঙ্গুল চুষবে না। দর্শক, আপনারা জানেন যে পটুয়াখালীতে একটা ঘটনা ঘটেছে। এক শহীদের মেয়ের শ্লীলতাহানি করা হয়েছে, বিএনপির পরিবার এটা করেছে। এবং ওই বিএনপি পরিবার থানায় যাতে মামলা না নেওয়া হয় সেজন্য নানান নাটক করেছিল, পুলিশকে চাপ দিয়েছিল এবং ওই ভিকটিমকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল থানায়। বিএনপির নানান নেতাকর্মীরা থানাকে চাপ দিচ্ছিল যে না, আমার পরিবার যেহেতু ঘটনা ঘটিয়েছে, আমাদের মান সম্মানের সাথে জড়িত আছে, মামলা নিও না। কিন্তু না, সবাই জেগে উঠেছে। তারেক রহমানও যদি চেষ্টা করে বাঁচাতে পারবে না, খবর আছে। দর্শক, আগে ঘটনাটা আমি এই ঘটনার কিছু দিক আপনাদেরকে, পটুয়াখালীর দুমকিতে যে ঘটনা, পটুয়াখালীর দুমকি উপজেলা সংঘবদ্ধ ধর্ষণের বিষয়ে এখন বিএনপির একটা বিষয় আছে যে এরা গ্রুপ সেক্স করে। ছাত্র, আপনারা শুনেছেন না যে একটা মেয়েকে ধরে এনেছে বা নিয়ে এসেছে 4 জন ছাত্রদল নেতা, যে তার সাথে ইন্টারকোর্স করবে, 4000 টাকা দিবে, কিন্তু 500 টাকা দিয়ে তাকে বিদায় দিতে চায় 4 ছাত্রদল নেতা। তারপরে হ্যাঁ, এটা এই ধরনের প্রতারণাও কিন্তু ধর্ষণের সংজ্ঞায় পড়ে। আপনি মিউচুয়াল কনসেন্টের ভিত্তিতে, টাকার ভিত্তিতে করতে পারেন, সেটা বাংলাদেশের আইনে না চললেও পৃথিবীর অনেক দেশের আইনে আছে। কিন্তু সেখানে যদি আপনি প্রতারণা করেন, আপনি যদি যথাযথ টাকা না দেন, তাহলে ওটা কিন্তু ধর্ষণের সংজ্ঞার মধ্যে পড়ে, এটা মিউচুয়াল ইন্টারকোর্সের মধ্যে পড়বে না। তো এই কাজ ছাত্রদল নেতারা করেছে, তাদের চরিত্রটা কিন্তু এই জায়গায় গিয়েছে, গ্রুপ। পটুয়াখালীর দুমকি উপজেলার সংঘবদ্ধ ধর্ষণের বিষয়ে এটা ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যা 7:30 কিছু আগে বা পরে, ওই টাইমে অ্যারাউন্ড 7:30 মোরাললেস। কিন্তু তার পরের দিন সারাদিন মেয়েটি থানায় গিয়েছে, কিন্তু থানা মামলা নেয় না, বসিয়ে রাখা হয়েছে। মামলা রুজু করেছে, সারাদিন বসিয়ে রেখে তারপরের দিন সন্ধ্যার পর দেখানো হয়েছে। যদিও কাগজে কলমে দেখিয়েছে 3টার সময় মামলা নিয়েছে, আসলে মামলা নিয়েছে সন্ধ্যার পর। মানে বিএনপির হুমকি ধামকিতে পুলিশ মামলা নিতে সাহস পাচ্ছিল না। এরপরে ভিকটিমকে পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয় পরীক্ষার জন্য। আপনারা জানেন যে এই ধরনের কেসে পরীক্ষা করতে হয়। এখন এই যে লেটে পাঠানো পরীক্ষা করতে, সারাদিন বসিয়ে রেখে সন্ধ্যার পর, অথচ এটা সকাল সকাল পাঠানো যেত, এটা ওই বিএনপি পরিবারকে বাঁচানোর জন্য হতে পারে। আগেই বলেছি, এটা বিএনপি পরিবারের কাজ। 24 ঘন্টা পরে পাঠালে অনেক আলামত নষ্ট হয়ে যেতে পারে, এরকম একটা ষড়যন্ত্র হয়ে থাকতে পারে, বিএনপির পক্ষ থেকে প্রশাসনের সাথে যোগসাজশ করে। গণধর্ষণের পরও এই মামলা নিতে কালক্ষেপণ করা, এটা শুধুমাত্র বিএনপির প্রেসারেই এটা হয়েছে। গ্রেপ্তারও করা হচ্ছে এক বিএনপি পরিবারের সদস্যকে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দর্শক, দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি এবং তার দলবল, যারা সবাই বিএনপি, অল আর বিএনপি। এবং দেখেন, আমি আপনাদেরকে বলি এটার সাথে বিএনপিকে কেন কানেক্ট করছি এই কারণে। দেখেন, আপনারা বলবেন যে শিবিরের এক ছেলে তো পরকীয়া করতে যেয়ে ধরা পড়েছে। হ্যাঁ, এটা চারিত্রিক অধঃপতন। কারোর সাথে যদি কোনো পরকীয়া বা গোপন কোনো সম্পর্ক বা গোপন সেক্সুয়াল ইন্টারকোর্স করতে চায়, এটা চারিত্রিক সমস্যা, এটা রাজনৈতিক সমস্যা নয়। কিন্তু ধর্ষণ জিনিসটা পাওয়ারের সাথে সম্পৃক্ত। এটা হ্যাডম, দেখো না, আমি পারি, জোর করতে পারি। নোয়াখালীর সেই সুবর্ণচরের ঘটনা আপনারা জানেন না, ওটা রিলেটেড টু পাওয়ার। আপনি ক্রিমিনোলজি যদি পড়েন বা এই বিষয়ে যদি মনস্তত্ত্ব পড়েন, মেডিকেল সায়েন্সেও কিন্তু সাইকোলজি পড়ানো হয়, ইটস রিলেটেড টু পাওয়ার।
এজন্যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকতো তখন কিন্তু ছাত্রলীগ এই কাজ করত, কিন্তু এখন কিন্তু আপনি কোথাও পাবেন না যে ছাত্রলীগ দলবদ্ধভাবে এই কাজটা করেছে, এটা কিন্তু আপনার পাবেন না। এখন করে কারণ এখন বিএনপি, কারণ বিএনপির কথা এখন থানা চলে, তখন ছাত্রলীগের কথায় আওয়ামী লীগের কথা চলতো বলতে তারা এই কাজটা করতো, এখন এই কাজটা করে বিএনপি। এর মানে এই যে ধর্ষণ বা গণধর্ষণ এই জিনিসটা পাওয়ারের সাথে সম্পর্কিত। এই জন্য বিএনপি ইউনিয়ন সাবেক সভাপতির ছেলে এবং তার লোকজন অন্যান্য যারা সবাই বিএনপির সাথে জড়িত তারা এই কাজটা করেছে এবং তাদের প্রভাব খাটিয়ে আলামত নষ্ট করতে এই ওসিকে বদলি করতে হবে। কারণ এই ওসি কেন বিএনপির পান্ডাদের কথায় চলবেন? বিএনপিকে কোনো দাম দেওয়া যাবে না, ওসি চলবে সরকারের কথায়। সন্ত্রাসী চাঁদাবাজদের কথায়, দর্শকদের কথায় কেন ওসি চলবে? এটা তো হতে পারে না। তো দর্শক, এই বিষয়ে আসিফ মাহমুদ, যিনি সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা, তিনি যেটা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ জসিম ভাইয়ের মেয়েকে ধর্ষণকারীদের একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, অপরজন পলাতক অবস্থায় আছে, অভিযান চলমান। ভিকটিমের যথাযথ চিকিৎসা এবং নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা করে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। এর মানে সরকার এই বিষয়ে নজর রাখছে, সরকার এই বিষয়ে দেখবে। যতবারই বিএনপির পান্ডা হোক না কেন কোনো ছাড় দেওয়া হবে না। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই বিষয়ে কথা বলেছেন, শহীদ দুইবার এই বিষয়ে কথা বলেছেন, ফেসবুক পোস্ট দিয়েছেন। শহীদ জসিমউদ্দিনের পরিবারের সাথে কথা বলার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা না থাকলেও সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। তাদের এই কষ্টে আমরা অংশীদার বলেছি। জালেমরা যতই শক্তিশালী হোক, দেখেন আমির জামাতের হুঙ্কারটা দেখেন, জালেম কারা? ওই বিএনপি পরিবারের লোকজন। আর এই কাজটা জালেমরাই করে, ক্ষমতার সাথে রিলেটেড যারা তারাই করে, যারা মনে করে যে আমার পাওয়ার আছে সেই কাজ করে। যতই শক্তিশালী হোক, খুঁটির জোর যাই হোক না কেন, মানে খুঁটির জোর হচ্ছে বিএনপি, আমি তাফসীর করছি। তাদেরকেও দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তির বিধানের দাবি জানিয়েছে এবং সকল প্রকার সহযোগিতা দেওয়ার ব্যাপারে পরিবারকে কথা দিয়েছে। মানে ওই বিএনপি পান্ডাদেরকে সাইজ করতে, বিচার মুখোমুখি করতে। আসলে অনেক জায়গায় আমরা মব জাস্টিস সমর্থন করি কি জন্য? ওদেরকে ধরে আচ্ছা মতো পিটানো, ওই পরিবার সহ শিক্ষা পাবে। বিএনপি মারাও, বিএনপির পাওয়ার দেখিয়ে এই কাজ করো, উচিত শিক্ষা দিয়ে দেন জনগণ। নাহিদ ইসলাম সফরে যাচ্ছে সেখানে। রব্বুল আলামিন আমাদের নির্যাতিত মেয়ে, তার মা, ভাই, বোন ও আপনজনদেরকে সবর করা তৌফিক দান করুন। তাদের কষ্ট দূর করে লম্পটদের পর আল্লাহ তাআলা তার এই সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ করে দিন, আমিন। তাহলে দর্শক, আপনি চিন্তা করেন যে বিএনপি কতটা কঠিন পরিস্থিতিতে আছে, যে এখন জনগণ ধরতে পারলে পিটিয়ে ওই বিএনপি পরিবার সহ সবাইকে একেবারে জয় বাংলা করে দিবে। ওরা কোথায় পালাতক এই বিএনপি পরিবার কে জানে। তো বিএনপি জাতীয়ভাবে এখন কতটা কঠিন পরিস্থিতিতে আছে। জনগণ কখন কোন বিএনপি নেতা, ছাত্রদল নেতাকে ধরে একদম শেষ করে দেয় বলা যায় না, কারণ এই কাজ করলে জনগণ উত্তেজিত হতেই পারে। তো দর্শক, এনসিপির নাহিদ ইসলাম নিজে সেখানে যাচ্ছেন তার একটা প্রতিনিধি দল নিয়ে। এই হচ্ছে অবস্থা দর্শক, বিএনপি বাংলাদেশে এখন এই অবস্থা এনেছে এবং তাদের পরিস্থিতি এখন এতটা করুণ, দেখছেন তো আপনারা। এই লজ্জায় তারেক রহমান দেশে আসতে পারছে না। অতএব আমাদেরকে জেগে উঠতে হবে, কোনো কথা চলবে না। জুলাই শহীদ পরিবারের মেয়ের সাথে এই কাজ, এটা তো জনগণ মেনে নেবেই না। বরং এই ধরনের কাজ যদি কোনো আওয়ামী পরিবারের মেয়ের সাথেও ঘটায় বিএনপি, জনগণ একদম ডলা দিয়ে সোজা করে দিবে, কোনো ছাড় নেই। এই বিষয়ে জিরো টলারেন্স। বাংলাদেশকে ব্যর্থ করে এই বিএনপির এই পান্ডাদের সাইজ করতে না পারলে বাংলাদেশে শান্তি আসবে না। এরা আওয়ামী লীগ বিএনপি একই মুদ্রার এপিটোপিট। আপনারা তো দেখছেন, যে কাজ আগে আওয়ামী লীগ করতো এই কাজ এখন বিএনপি করছে। অতএব জনগণকে জেগে উঠতে হবে, জনগণ জেগে উঠছে। সরকার, জনতা, ছাত্র জনতা সবাইকে এই বিষয়ে সোচ্চার থাকতে হবে। আমাদের দেশটাকে আমরা নিয়ে কথা বলবো। বাংলাদেশ আমাদের এই অঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সাম্প্রতিক গত ৮-৯ মাসে।
এই মাথা ব্যথার কারণ সবচেয়ে বেশি কার হয়েছে? ভারতের। বিষয়টা কিন্তু অত্যন্ত সহজ, একটি শিশু বুঝবে। ভারত কেন বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবে? আপনারা অনেকেই বলে থাকেন, যারা ভারত বিরোধী তারা বলে থাকেন যে আমরা আমাদের দেশ, আমরা যা খুশি তাই করি, এখানে সন্ত্রাসের চাষবাস করব ইত্যাদি, জঙ্গিবাদের চাষবাস করব, মনোভাবটা এইরকম। কিন্তু ভারত কেন এখানে নাক গলাবে? এটি খুব সহজ ব্যাপার। কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের কোলের মধ্যে ঢুকে পড়ে থাকার মতো অবস্থা। আপনি একজন ব্যক্তি, মনে করুন যে আপনি একজন ব্যক্তি, ধরুন আপনার কোলে বা পেটে বা নাভিতে ঘা হয়েছে, এই ঘাটা যদি আপনি না সারান তাহলে এই ঘাটা আপনার সারা শরীরে বিস্তার লাভ করতে পারে। যদিও আপনি একটি আলাদা অংশ, আলাদা দেশ, কিন্তু ভৌগোলিকভাবে এত কাছাকাছি বসবাস, এত গা ঘেঁষে বসবাস যে আপনি যতই স্বতন্ত্র একটি দেশ হন, সেই ঘাটি বিস্তার লাভ করবে ভারতে। কাজী ভারত চাইবে না যে আপনার এই ঘাটি থাকুক, এই ঘাটি অপসারণ করতে চাইবে যে কোনোভাবে। আমি এই কথাটি এর আগে একাধিক বক্তব্যে বলেছি, আবারও বলছি স্মরণ করিয়ে দেবার জন্য, বারবার স্মরণ করিয়ে দেবার জন্য। কিছু কথা বারবারই বলা দরকার, এই জন্যই বারবার বলি। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত কি করতে যাচ্ছে? ভারত এক কথায় যদি বলি, বা মার্কিন যুক্তরাষ্ট্র এক কথায় যদি বলি, বর্তমান যে একটি সরকার আছে বাংলাদেশে, এই সরকারটিকে অপসারণ করতে চাইছে। অপসারণ করে একটি নির্বাচনের পথে যাবার প্রক্রিয়াটি শুরু করেছে। আসলে অপসারণ কেন করতে চাইছে? কারণ হচ্ছে এই সরকারটি গত 7-8 মাসে প্রমাণ করে দিয়েছে যে এই সরকারটি সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক, এই সরকারটি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। ইতিমধ্যে, এটি আমার কথা নয়, ইতিমধ্যে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের কণ্ঠেও এমন বাক্য রচিত হয়েছে। কদিন আগে আপনারা দেখলেন যে ভারতে যে দিল্লিতে যে নিরাপত্তা সম্মেলনটি হলো গোয়েন্দা প্রধানদের, তাবৎ দেশের, বড় বড় দেশের, সেখানে এসে তুলসী গ্যাবার্ড ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশ প্রসঙ্গে ইসলামের নামে অপব্যাখ্যা দিয়ে এখানে জঙ্গিবাদের সম্প্রসারণ করা হচ্ছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এটি দৃঢ়ভাবে জানে, আর ভারত তো জানেই। তো এই জানার থেকে সবচেয়ে বড় কথা যে ইউনূস সরকারকে বিদায় করতে হবে যে কোনোভাবে। এই বিদায় করাটা কিন্তু 1-2 ব্যাপার, যে কোনো সময় করা যায়, কিন্তু সবকিছুর একটা ফর্মালিটিস আছে। এই ফর্মালিটিস মেইনটেইন করেই এটি করবে। দেখুন, ভারত যদি চায়, মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে খুব স্বাভাবিকভাবে। মার্কিন প্রশাসনে, বর্তমান যে মার্কিন প্রশাসনটি, বারবার বলি যে মার্কিন প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ভারতীয়। আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যে দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী একজনকে আপনারা চিনতেন, মার্কিন, ডোনাল্ডোর কেমন তৎপরতা ছিল আমাদের এই অঞ্চলে। আজকে বাংলাদেশের এই পরিস্থিতি বাইডেন প্রশাসনের যদি পৃষ্ঠপোষকতা হয়ে থাকে, এর অনুঘটক হিসেবে কাজ করেছেন সেই ডোনাল্ডো। এই ডোনাল্ডোর স্থলাভিষিক্ত হয়েছেন ট্রাম্প প্রশাসনে একজন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর। এই পল কাপুর ভারত এবং পাকিস্তান নিয়ে তার একাধিক গ্রন্থ আছে, পাকিস্তানি জঙ্গিবাদ নিয়ে একাধিক গ্রন্থ আছে। ভারত পাকিস্তান বিষয়ক গবেষক পল কাপুর, এর মধ্যে বাংলাদেশও আছে। তাকে দায়িত্ব দিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত। পল কাপুর ভারতে সফরে আসছেন খুব শীঘ্রই। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স শীঘ্রই সফরে আসছেন, যিনি ভারতের জামাতা। তাহলে ভারত যদি চায়, মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে। এখন কোন প্রক্রিয়ায়?
এখানে কি শক্তি প্রয়োগ করতে হবে, এখানে কি বল প্রয়োগ করতে হবে মোহাম্মদ ইউনূসকে বিদায় করতে? একটা গুলিও খরচ করতে হবে না, একটা সামরিক হামলাও করতে হবে না, 1-2 ব্যাপার। এখন সেগুলোই আলাপ আলোচনা, এই যে ভারতে গোয়েন্দা বৈঠক, আলাপ আলোচনা, এগুলো কেন? আসলে একটা সবাই চাইছে একটা শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে, একটি শান্তিপূর্ণ বিদায়ের মাধ্যমে এই যে বর্তমান যে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক সরকারটি, এটিকে একটা শান্তিপূর্ণ বিদায়ের একটা পথ সন্ধান করছে। এই সরকার নির্বাচন করতে পারবে না, এটি এক প্রকার নিশ্চিত থাকুন। এবং যারা স্বপ্ন দেখছেন যে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, এই যে সমন্বয়ক নামীয় জুলাই আগস্টের সন্ত্রাসী কর্মকাণ্ডের যারা হোতা, তারাও স্বপ্ন দেখছেন দীর্ঘদিন থাকবে, তাদের বিভিন্ন কর্মতৎপরতায় মনে হচ্ছে। এই যে ছোট্ট একটি আমি উদাহরণ দিই, গতকালকের বক্তব্যে আমি বলেছি ওয়ার্ড কাউন্সিলরদের পরিবর্তে ওয়ার্ডে পর্যন্ত, জীবনে যা দেখিনি, ওয়ার্ডে পর্যন্ত প্রশাসক নিয়োগের পায়তারা চলছে। এই প্রশাসক কাদের নিয়োগ করা হচ্ছে? এটি দুর্নীতির মাধ্যমে, এটা গণমাধ্যমে এসে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। ঢাকা সিটির ওয়ার্ড কাউন্সিলরদের দাম 50 লাখ টাকা। 50 লাখ টাকায় কি 8 মাস 9 মাস, যদি ডিসেম্বরে নির্বাচন হয়, 8-9 মাসের জন্য কোনো কাউন্সিলর প্রার্থী প্রশাসক হিসেবে বসবেন? তাদেরকে এমন আশ্বাসই দেওয়া হচ্ছে যে আপনারা 5 বছরের জন্য নির্বাচিত হবেন। অর্থাৎ সবকিছু মিলে এই সরকারের এখনো টনক নড়ছে না, ভয় পাচ্ছে, প্রচন্ড ভয় পাচ্ছে ইউনূস সরকার এবং সমন্বয়করা। কারণ ভারত তো আছে, মার্কিন প্রশাসনে ভারতীয়দের রমরমা অবস্থা, এবং যেভাবে তৎপরতা শুরু হয়েছে, প্রচন্ড ভীতির সঞ্চার হয়েছে। কিন্তু তারপরেও তারা ভাবছে যে আমাদের কিছুই হবে না। কিছু হবে কিনা এটি খুব শীঘ্রই টের পাবে। এবং আমার ধারণা, বাংলাদেশ মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন করতে 9 মাস লেগেছিল। আমার ধারণা 7-7.5 মাস চলছে। এই যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা চলছে বাংলাদেশে, এটিরও এরকম 9-10 মাস লাগবে। 9-10 মাসের মধ্যে একটা শান্তিপূর্ণ উপায়ে প্রস্থান ঘটবে মোহাম্মদ ইউনূসের সরকারের, এবং একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে, এসে সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে, এবং নির্বাচনে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। ভারত আসলে এটিই চাইছে বাংলাদেশে। ওই যে বললাম শুরুতে, যেটি ভারতের কোলে ঘা, এই ঘাটি সার্জারি করে অপারেশন করে ফেলতে চাইছে। এই সার্জারি করে অপারেশন করে একটা শান্তিপূর্ণ একটা কিছু, যাতে ভারত হুমকিতে না পড়ে, এটি চাইছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাওয়াটাও সেটাই। অর্থাৎ ভারত আসলে যেভাবে চাইবে, মার্কিন যুক্তরাষ্ট্রও সেভাবেই চাইবে। এবং এটি আমরা খুব বেশি না, আমি বারবারই বলছি, খুব বেশি সময় লাগবে না। ব্যাপক তৎপরতা শুরু হয়ে গেছে, ব্যাপক কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। ভারতে গোয়েন্দা বৈঠক, জেডি ভান্স ভাইস প্রেসিডেন্ট ভারতে আসছেন, পল কাপুর আসছেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী, যার কারণে এটি খুব বেশি। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য এবং আমাদের ফুল নিউজটি ওয়াচিং করার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা দেখে যে কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি, লং ভিডিওটি দেখার পরে আপনাদের মনের মাঝে কী প্রশ্ন, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমাদের এই ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম নিত্য নতুন আপডেট খবর প্রতি ঘন্টায় ঘন্টায় এবং প্রতি মিনিটে মিনিটে আমাদের আপডেট দেওয়া হয়। তাই আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার আছে, আপনি সেখানেও যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।